মুভিটি শুরু হয় মাইকোলা ভোরোনস্কা নামে একজন গণিতবিদ, পদার্থবিদ এবং পরিবেশবিদের মাধ্যমে, যিনি তার গর্ভবতী স্ত্রী নাস্তিয়াকে বিদায় জানাচ্ছেন এবং কাজে যাচ্ছেন বাইসাইকেলে চেপে। তারা ইউক্রেনের ডনবাস অঞ্চলের একটি খুব শান্তিপূর্ণ এলাকায় বাস করে, 2 হেক্টর জমিতে। তারা ওই এলাকায় প্রথম ইকো সেটলার হিসেবে বিবেচিত হয়। মাইকোলা তার বাইক পার্ক করে স্কুলে যায়, যেখানে তিনি পড়ান। ভিতরে তিনি দেখতে পান যে বিশেষ বাহিনী কিয়েভে, ইউক্রেনের রাজধানী শহরে শতাধিক প্রতিবাদকারীকে হত্যা করেছে। তাদের প্রেসিডেন্ট রাশিয়া পালিয়ে গেছে, কারণ রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে চলেছে। মাইকোলা যখন পদার্থবিদ্যা পড়াচ্ছিলেন, তিনি সাধ্যমতো তার জ্ঞান ভাগ করে নিচ্ছিলেন এবং শিক্ষার্থীদের শিক্ষিত করার চেষ্টা করছিলেন। একজন শিক্ষার্থী, যার নাম হচ্ছে ইভান, শিক্ষার প্রতি কোনো আগ্রহ প্রদর্শন করছিল না, বরং সে প্রতিটি সুযোগে শিক্ষককে বিরক্ত করার চেষ্টা করছিল। ক্লাস শেষ হওয়ার পর ইভান শিক্ষকের কাছে এসে বলে তিনি যেন চলে যান, কারণ তিনি এখানে একজন বিদেশি। আরেকটি সাধারণ বাইক রাইডে কাজে যাওয়ার সময় মাইকোলা তার জমির কাছে সশস্ত্র লোকদের দেখতে পান। তিনি তা নিয়ে বেশি ভাবেন না এবং কাজের জন্য রিপোর্ট করতে যান। যথারীতি তিনি তার বাইক পার্ক করেন এবং স্কুলে প্রবেশ করেন। তিনি অবাক হন যে স্থানটি খালি এবং তিনি একমাত্র শিক্ষক সেখানে আছেন। তিনি দেখতে পান যে রাশিয়ার বাহিনী পার্শ্ববর্তী এলাকাগুলোকে আক্রমণ করেছে, ফলে সর্বত্র বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তিনি তৎক্ষণাৎ তার বাইক নিয়ে বাড়ি ফিরে যান। তার স্ত্রী একা এবং আগে দেখা সশস্ত্র লোকদের কথা তাকে ভাবাচ্ছে। তিনি ভুল ছিলেন না। দূর থেকে তিনি দেখতে পান তার স্ত্রীকে মারধর করা হচ্ছে। তিনি সাহায্য করতে এগিয়ে যান, কিন্তু বন্দুকের বাড় দিয়ে তাকে আঘাত করা হয়। তিনি অনুরোধ করেন যে তারা যেন তার স্ত্রীকে আঘাত না করে, কারণ তিনি গর্ভবতী, কিন্তু তারা তা শুনতে অস্বীকার করে। একজন রাশিয়ার সৈনিক তাদের বাড়ির ভিতরে যায় এবং সেটা পুড়িয়ে দেয়। যখন 2 রাশিয়ান প্রস্থান করার প্রস্তুতি নিচ্ছিল, নাস্তিয়া প্রতিশোধ নেয়ার জন্য একটি পাথর তুলে নেয়। এরপর তাকে গুলি করা হয় এবং সে মাইকোলার সামনে মারা যায়। মুহূর্তের মধ্যে 2 জন ইউক্রেনীয় মিলিশিয়া সদস্য মাইকোলাকে তার স্ত্রীর জন্য একটি কবর খুঁড়তে সাহায্য করে। যখন তিনি তাদের পোড়াবাড়িতে ফিরে যান, তিনি তার স্ত্রীর তৈরি কাঠের ক্রুশটি উদ্ধার করতে সক্ষম হন। মাইকোলা তার স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। তারপর ইউক্রেনীয়দের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেন, নিশ্চিত না কি করবেন এরপর। তিনি ইউক্রেনীয় মিলিশিয়ার সাথে তাদের শিবিরে যাওয়ার পথে যোগ দেন। নেতা তাকে বিশ্বাস করেন না, ভাবেন তিনি হয়তো একজন গুপ্তচর হতে পারে। তিনি তাদের সাথে যোগ দেওয়ার এবং রাশিয়ানদের তাদের দেশ থেকে বিতাড়িত করার ইচ্ছা প্রকাশ করেন। তাকে তাদের সাথে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেওয়া হয়, কিন্তু তিনি একজন শান্তিপ্রিয় ব্যক্তি হওয়ায় বন্দুক সম্পর্কে তার কম জ্ঞান রয়েছে এবং প্রশিক্ষণে অসুবিধা হয়। একজন নারী তাকে দেখায় কিভাবে একটি বন্দুক খোলাজোড়া করতে হয় এবং পুনরায় সংযোগ করতে হয়। তিনি শিখতে দৃঢ় প্রতিজ্ঞ। এক রাতে কিছু শারীরিক পরিশ্রম করার সময় মাইকোলা তার অফিসারকে আশ্বস্ত করেন যে তিনি আর শান্তিপ্রিয় নয়, তিনি রেবেন নামক নামটি পছন্দ করেন। তিনি তাকে মনে করিয়ে দেন যে তাকে যেন এই কোড নেমটি দেওয়া হয়। প্রশিক্ষণটি তার জন্য নতুন এবং চ্যালেঞ্জিং, তবে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য সব জ্ঞান এবং দক্ষতা অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ। প্রশিক্ষণার্থীকে জানানো হয় যে ফ্রন্টলাইনে যথেষ্ট স্নাইপার নেই। যখন জিজ্ঞাসা করা হয় কে স্নাইপার প্রশিক্ষণের স্বেচ্ছাসেবক হতে চায়, খুব কম সংখ্যক আগ্রহ দেখায়। মাইকোলা উঠে দাঁড়িয়ে চ্যালেঞ্জ গ্রহণের জন্য ইচ্ছা প্রকাশ করে। অফিসার তাকে বসার আদেশ দেন, কারণ তিনি এখনও বন্দুক খোলাচড়া এবং পুনরায় সংযোগ করতে পারেন না সময় মতো। মাইকোলা অনুরোধ করেন তাকে একটি সুযোগ দেওয়ার জন্য, প্রমাণ করার জন্য যে তিনি তা করতে পারেন। তিনি অফিসারকে নিশ্চিত করেন যে তিনি এটি 20 সেকেন্ডে করতে পারবেন। একটি AK-47 টেবিলে রাখা হয় অফিসারের দ্বারা। সকলকে অবাক করে মাইকোলা তার চোখ বন্ধ করে এবং বন্দুকটি খোলাচড়া করতে শুরু করে। তিনি তারপরের অংশগুলো মসৃণভাবে পুনরায় সংযোগ করেন। সময় মাত্র 18 সেকেন্ড। এবার হাসির বদলে তিনি করতালির সম্মুখীন হন। মাইকোলা এখন স্নাইপার হিসেবে প্রশিক্ষণ নেওয়ার জন্য নির্বাচিত হন। প্রশিক্ষণের সময় মাইকোলা অবাক হন যে তিনি অন্য ট্রেনারদের থেকে একটি ভিন্ন বন্দুক পেয়েছেন। তিনি চলে যেতে অস্বীকার করেন, কারণ তিনি সঠিক বলে মনে করেন না, একই অস্ত্র না পাওয়াতে। তিনি একটি SBD-63, একটি আধা স্বয়ংক্রিয় ডেজিগনেটেড মার্কসম্যান রাইফেল দাবি করেন, যে রাইফেলটি অন্য প্রশিক্ষণার্থীরা পেয়েছে। এটি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তেমন আমলে নেননি। মাইকোলার আর কোনো উপায় ছিল না, যা তার কাছে রয়েছে তাকে গ্রহণ করা ছাড়া। প্রশিক্ষণার্থীদের যে কোনো পরিস্থিতিতে অদৃশ্য থাকার নির্দেশ দেওয়া হয়। পরীক্ষার অংশ হিসেবে প্রশিক্ষক তাদের কয়েক ইঞ্চি দূরে গুলি চালান। যদি তারা প্রতিক্রিয়া দেখান, তারা ব্যর্থ হবে। অধিকাংশ প্রশিক্ষণার্থী পরীক্ষায় ব্যর্থ হন।
মাইকোলা উচ্চ শব্দ এবং প্রশিক্ষণের সাথে জড়িত ঝুঁকির সত্ত্বেও কাঁপেন না। আরেকটি হচ্ছে তাদের স্নাইপার স্কোপকে ঢেকে দেওয়া হয় যখন লক্ষ্যবস্তু শনাক্ত করা হয়। মাইকোলা মিস করেন, যদিও তিনি জানেন যে তার কাছে সেরা অস্ত্র নেই। মাইকোলা এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করেন না। যখন প্রশিক্ষণ গণনা কেন্দ্রিক হয়, মাইকোলা লেফটেন্যান্ট কর্নেলকে মুগ্ধ করেন, কারণ তিনি সব প্রশিক্ষণার্থীদের আগেই উত্তরটি গণনা করতে পারেন। তার গণিতবিদ হওয়া কাজে লাগে। মাইকোলা স্নাইপারের প্রশিক্ষণ পাশ করেন। একদিন লেফটেন্যান্ট কর্নেল মাইকোলাকে তার জিনিসপত্র প্যাক করার জন্য বলেন। তাকে একটি দলে পাঠানো হচ্ছে যারা রাশিয়ানদের দ্বারা দখলকৃত একটি চেক পয়েন্ট পুনরুদ্ধার করবে। দলটি তাদের অবস্থান সুরক্ষিত করে। প্রত্যেক স্নাইপারের নিজস্ব লক্ষ্যবস্তু থাকে। তারা যখন তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছিল, একটি গাড়ি চেক পয়েন্টের দিকে আসতে থাকে। লেফটেন্যান্ট কর্নেল তাদের গুলি না করার নির্দেশ দেন। গাড়ির দম্পতিকে গাড়ি থেকে বের হয়ে তাদের পাসপোর্ট দেখানোর জন্য বলা হয়। ক্লিয়ারেন্স পাওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়, তবে ছেলেটির পাসপোর্ট রাখা হয়। ছেলেটি তার পাসপোর্ট ফিরে পেতে চায়, কিন্তু রাশিয়ান যিনি এটি নিয়েছিলেন তিনি তা ফেরত দিতে অস্বীকার করেন। এর ফলে গোলমাল শুরু হয়। মেয়েটিকে থাপ্পড় মারা হয় এবং ছেলেটিকে গুলি করে হত্যা করা হয়। লেফটেন্যান্ট কর্নেল তাদের গুলি করার নির্দেশ দেন। এরপর সমস্ত রাশিয়ান নিহত হন। লেফটেন্যান্ট কর্নেল তাদের দলকে প্রথম সফল মিশনের জন্য অভিনন্দন জানান। যখন তারা তাদের কমান্ড পোস্টে ফিরে আসে, মাইকোলা তার বন্ধু এবং সহ প্রশিক্ষণার্থীদের খোঁজ করে। তাকে জানানো হয় যে তার একটি আলাদা মিশনে রয়েছে। পরে জানতে পারেন যে তাদের মধ্যে একজনকে একজন স্নাইপার নির্মমভাবে হত্যা করেছে। একদিন দলটি আবার একটি মিশনে পাঠানো হয়। বিস্ফোরক সেট করা হয় এবং ট্রিগারটি একটি পাতার মধ্যে লুকানো হয়। যখন রাশিয়ানরা কাছাকাছি আসে, মাইকোলা তার সাবেক ছাত্র ইভানকে তাদের সাথে দেখে অবাক হন। ইভান যে ছাত্রটি তাকে সবসময় বিরক্ত করত। যখন বিস্ফোরকগুলো বিস্ফোরিত হয়, সমস্ত রাশিয়ান নিহত হয়, তার মধ্যে ইভানও রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মাইকোলাকে বলেন যে ইভান তার সিদ্ধান্ত নিজে নিয়েছে, তাই তার খারাপ লাগা উচিত নয়। বিরতির সময় লেফটেন্যান্ট কর্নেল তার পরিবারের একটি ছবি বের করেন। মাইকোলা তাকে জিজ্ঞাসা করেন তিনি কি ছবিটি দেখতে পারেন। অফিসার তাকে জানান যে তার 2 মেয়ে তার কাজের প্রকৃতি সম্পর্কে জানে না। তিনি তার স্ত্রীর কাছে চুক্তি করেছেন যাতে তার কাজের বিষয় তাদের সাথে আলোচনা না করেন। তারা জানে যে তিনি একটি ব্যবসায়িক সফরে আছেন। লেফটেন্যান্ট কর্নেল দেখেন যে মাইকোলা একটি কুরুশ বহন করছে। তিনি জিজ্ঞেস করেন এটা কি একটি তাবিজ। মাইকোলা তাকে বলেন যে এটি তার কাছে পরিবারের প্রতীক। ইউক্রেনীয় বাহিনী সীমান্তে খন্দ সুরক্ষিত করে যখন স্নাইপাররা তাদের অবস্থানে থাকে। এটি কেবল সময়ের ব্যাপার যখন রাশিয়ান বাহিনী সেখানে পৌঁছাবে। ইতিমধ্যে রাশিয়ানরা অঞ্চলে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মাইকোলা তার স্কোপের মাধ্যমে সেই লোকটিকে দেখতে পান যে তার স্ত্রীকে হত্যা করেছিল। তিনি লেফটেন্যান্ট কর্নেলের কাছে গুলি করার অনুমতি চান। তাকে থামতে বলা হয়। মাইকোলা আবারও অনুমতি চান কারণ তার কাছে নিখুঁত শট আছে। এই মুহূর্তে তিনি এতটাই আগ্রহী হন যে তিনি আর অপেক্ষা করতে পারছেন না। অনুরোধটি আবারও নাকচ করে দেন। তবে মাইকোলা এই সুযোগটি হাতছাড়া করতে চান না। তিনি ট্রিগার চাপেন এবং রাশিয়ানের গলায় আঘাত করেন। রাশিয়ান মারা যায়। অফিসার হতাশ যে তার আদেশ উপেক্ষা করা হয়েছে। তাদের অজান্তে শারি নামে একজন রাশিয়ান এলিট স্নাইপার তাদের অবস্থান দেখতে সক্ষম অবস্থানে থাকেন। লেফটেন্যান্ট কর্নেল শারিকে দেখতে পান। তিনি মাইকোলাকে জানান স্নাইপার কোথায় আছে। তবে রাশিয়ানটি খুব দ্রুত প্রতিক্রিয়া দেখান। অফিসারটি তখন নিহত হন। মাইকোলা এখন জানেন যে তাদের অবস্থান বিপন্ন। তিনি অফিসারের মৃতদেহ তার পিঠে নিয়ে রাশিয়ানদের আক্রমণের মুখোমুখি হন। তিনি একটি খন্দ খুঁজে পান এবং সুরক্ষার জন্য সেখানে ঢেকে রাখেন। তিনি জীবিত বেরিয়ে আসতে সক্ষম হন। তবে অফিসারটি এত ভাগ্যবান ছিলেন না। যিনি সবসময় তার উপর বিশ্বাস রেখেছিলেন এবং তাকে সেবা করার সুযোগ দিয়েছিলেন, সেই অফিসারের মৃত্যুর জন্য তিনি গভীরভাবে অপরাধ বোধ করছিলেন। যখন তাকে গুলি করতে নিষেধ করা হয়েছিল, তখনও তিনি তার আবেগকে সংযত করতে পারেননি। অফিসারের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার একমাত্র উপায় হলো সেই স্নাইপারকে খুঁজে বের করা যে তাকে হত্যা করেছিল। মাইকোলা একাই মিশনে যান। তিনি 2 স্নাইপারকে দেখতে পান এবং তাদেরকে নির্মূলভাবে হত্যা করতে পারেন, তবে তার হাতে আঘাত পান। বিশ্রামের সময় মাইকোলা ব্রিগেডিয়ার জেনারেলের কাছ থেকে একটি কল পান এবং তাকে রাশিয়ান স্নাইপারের বিষয়ে জানান। তবে তিনি এখনই বিস্তারিত জানাতে পারেন না। তিনি তাকে জানাতে চান যখন তারা দেখা করবেন। মাইকোলা তার সরঞ্জামগুলি প্যাক করেন এবং অবস্থানের দিকে যান। একটি রাশিয়ান স্নাইপার সম্পর্কে আরও জানার সুযোগ। ব্রিগেডিয়ার জেনারেল তার লোকদের জানান যে রাশিয়ান স্নাইপার কি করতে সক্ষম। তিনি ইতিমধ্যে তাদের 5টি স্নাইপার এবং 3টি মেশিন গানকে ধ্বংস করেছেন। তিনি একটি বিপজ্জনক শক্তি। তারা তার প্রিয় অবস্থান কোথায় হতে পারে তা জানে তার দ্বারা করা হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে। তিনি অবস্থান পরিবর্তন করেন না। এক ইউক্রেনীয় সৈনিক এলাকাটি মাইল দিয়ে ঢেকে দেওয়ার প্রস্তাব করেন, তবে অফিসার এই বিষয়টি মেনে নেন না।
তিনি মাইকোলাকে এলাকাটি কভার করার কারণ ব্যাখ্যা করতে বলেন, কারণ তিনি সেই এলাকা থেকে এসেছেন। মাইকোলা ব্যাখ্যা করেন যে স্নাইপার যে অবস্থানে লুকিয়ে আছে সেখানে ক্লোরিনের স্টোরেজ রয়েছে এবং তাকে হত্যা করার জন্য বিস্ফোরক ব্যবহার করলে পরিবেশগত সমস্যা হতে পারে। তারপর সমস্ত স্নাইপারকে তাদের দায়িত্ব দেওয়া হয়। অফিসার স্পষ্ট করে জানান যে যখন দ্বিতীয় লক্ষ্যগুলি নির্মূল করা হয়ে যাবে তখন তিনি চান মাইকোলা ভবনের উপর উঠে রাশিয়ান স্নাইপারকে হত্যা করবেন। তাদের তারপর ছেড়ে দেওয়া হয়। সমস্ত স্নাইপার আক্রমণের জন্য তাদের অবস্থানে থাকে। মাইকোলা নিশ্চিত করেন যে তিনি এখন লক্ষ্যস্থানে পৌঁছেছেন। লক্ষ্যস্থল এলাকার দিকে তিনি হামাগুড়ি দিয়ে যাওয়ার পরে তিনি দুজন রাশিয়ানের পিছনে আসতে সক্ষম হন এবং সাথে সাথে তাদের হত্যা করেন। তাদের মধ্যে একজন সেই ব্যক্তি ছিলেন যিনি তার বাড়িতে গিয়েছিলেন। অন্যান্য স্নাইপাররা তাদের লক্ষ্যবস্তু লক করে এবং আক্রমণের সংকেতের অপেক্ষা করে। তারা তখন একটি গণনায় একই সময়ে গুলি চালানোর মাধ্যমে তাদের লক্ষ্যগুলি নির্মূল করতে সক্ষম হয়। শারি লক্ষ্য করেন যে তার লোকেরা আর রিপোর্ট করছে না। তিনি বাইরে কি ঘটেছে তা পরীক্ষা করার জন্য তার পোস্ট ছেড়ে যান। আরেকজন রাশিয়ান স্নাইপারও তার পোস্ট ছেড়ে যান, কারণ তাদের যোগাযোগের সমস্যা দেখা দেয়। তারা জানে না যে মাইকোলা কাছে আসছে এবং তাদের দুজনকে গুলি করার নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করছে। শারি বাইরে একটি স্নাইপার পরীক্ষা করেন। স্নাইপারটি এখনও তার অবস্থানে আছে। তিনি অবাক হন যে স্নাইপারটি ইতিমধ্যে গুলি খেয়ে মারা গেছে। তিনি সাহায্যের জন্য ডাকেন। তাকে বলা হয় 10 মিনিট অপেক্ষা করতে, যাতে টিম পৌঁছাতে পারে। শারি তার অবস্থানে ফিরে যান এবং আবার তার চোখ স্কোপে ফোকাস করেন। তিনি তার কাছে একটি কাঠের ক্রুশ দেখতে পান। তিনি পত্রিকা দেখানোর আগেই মাইকোলা তার পিঠে লাফিয়ে পড়ে এবং তার গলায় ছুরি মারেন। অন্য স্নাইপারও তার পোস্টে ফিরে আসে। যখন তিনি আসেন তখন একটি গ্রেনেড বিস্ফোরিত হয় এবং তিনিও মারা যান। মুভিটি শেষ হয় যখন শারি যে সাহায্যের অপেক্ষায় ছিল তা অবশেষে পৌঁছায়। একজন রাশিয়ান অফিসার রেডিওতে শারিকে ডাকেন। মাইকোলা কলটি উত্তর দেন এবং তাকে বলেন যে তারা ক্রিমিয়ার যা করেছে তার জন্য তাদের জবাবদিহি করতে হবে, অন্য একটি অঞ্চল যেটিতে রাশিয়ানরা আক্রমণ করেছিল। তারপর মাইকোলা তাকে হত্যা করে। রাশিয়ান সৈনিকরা ট্র্যাক থেকে বের হয়, তবে ইউক্রেনীয় স্নাইপারদের সামনে তারা দাঁড়াতে পারে না, যারা তাদের সবাইকে শেষ করার জন্য ভালোভাবে প্রস্তুত ছিল। যখন ধোঁয়া পরিষ্কার হয়, মাইকোলা তার বাড়িতে ফিরে যান এবং তার স্ত্রীর কবর পরিদর্শন করেন। তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার মিশন সম্পন্ন হলেও কাজ এখনও শেষ হয়নি।